হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব চন্দ্রগুপ্তের হাতে কলমে। চন্দ্রগুপ্ত লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। কবি পরিচিতি, লেখক পরিচিতি। জন্ম 1863, মৃত্যু 1913। প্রখ্যাত কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এমএ পাস করেন। কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেতে গিয়েছিলেন। সেখানে পাশ্চাত্য সঙ্গীত শেখেন। অল্প বয়সে কাব্য রচনা শুরু করেন। 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত কাব্যই রচনা করেন। জীবনের শেষ 10 বছর তিনি পৌরাণিক, সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তার রচনার মধ্যে হাসির গান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন, প্রতাপ সিংহ, নূরজাহান, সীতা ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্য নাট্যাংশটি তার চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। একের দাগের একের কোশ্চেন কি, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। তার রচিত দুটি নাটকের নাম লেখো। তার রচিত দুটি নাটকের নাম চন্দ্রগুপ্ত, শাহজাহান। দুইয়ের এক কি বলছে? দুইয়ের দাগ কি বলছে? প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। দুইয়ের এক, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদতট, সময় সান্ধ্যকাল, সন্ধ্যার সময়। ঠিক আছে। 1 মিনিট। দুইয়ের দুই কি বলছে? নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। নাট্যাংশে উল্লিখিত হেলেন হলেন গ্রিক সেনাপতি সেলুকাসের কন্যা। আহ, আচ্ছা, এক বাক্যে যখন বলেছে তখন এখান পর্যন্তই আমরা লিখতে পারি। পরে তার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দিয়ে গ্রিক সেনাপতি ভারতবর্ষের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা হলেন আর্য কুলরবি মহারাজ পুরু। দুইয়ের চার কি বলছে? জগতে একটা কীর্তি রেখে যেতে চায়। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার বিশ্বজয় বা দিগ্বিজয় করে জগতে একটা কীর্তি রেখে যেতে চান। দুইয়ের পাঁচ, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কারণ তাকে বিশ্বাসঘাতক বলে মনে করা হয়েছে, যেহেতু সে সেলুকাসের কাছে যুদ্ধবিদ্যার কৌশল শিখছিল। তিনের দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কি বিচিত্র এই দেশ! বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার। তার চোখে তার চোখে এই দেশের বৈচিত্র্য ধরা পড়েছে যে দিনের প্রচণ্ড সূর্য আকাশের নীল রং পুড়িয়ে দেয়, রাতে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়, অন্ধকার রাত্রে আকাশে অনেক ঝলমলে তারা দেখা যায়, বর্ষাকালে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়, উত্তরে হিমালয় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, নদ নদীগুলি দ্রুত বেগে ছুটে চলেছে এবং মরুভূমি উত্তপ্ত বালির সঙ্গে খেলা করছে। তিনের দুই, ভাবলাম এ একটা জাতি বটে। বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? ভাবলাম এ একটা জাতি বটে। বক্তা হলেন উম, গ্রিক সম্রাট সেকেন্দার শাহ। তার এরূপ ভাবনার কারণ হলো মহারাজ পুরুর হেরে যাওয়ার পরও নির্ভীক ব্যবহার। গ্রিক সৈন্যদলের সঙ্গে মহারাজা পুরুর যুদ্ধ হয় এবং পরাজিত পুরুকে বন্দি করে যখন সেকেন্দারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সেকেন্দার পুরুকে জিজ্ঞাসা করেন তিনি কেমন আচরণ আশা করেন। এর উত্তরে পুরু বলেন রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তর শুনে সেকেন্দার ভেবেছিলেন এ এক জাতি বটে। তিনের দুই, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকে গ্রিক সেনাপতি সেলুকাস গ্রিক সম্রাট সেকেন্দারকে এই প্রশ্ন করেছিলেন। এর উত্তরে সম্রাট জানালেন দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। মেসিডান থেকে যত রাজ্য জনপদ আছে সব পদদলিত করে মহাশত্রু সৈন্য দলকে ধোঁয়ার মতো উড়িয়ে নিয়ে গেছে। অর্ধেক এশিয়াতে তারা বিজয় চালিয়ে যান, কিন্তু বাধা পেলেন এসে শতদ্রু নদীর তীরে। তিনের চার কি বলছে? ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে?
ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত। বক্তা হলেন চন্দ্রগুপ্ত। গ্রিক সৈন্যাধ্যক্ষ আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে তালপাতায় কিছু লিখতে রেখে সম্রাটের কাছে ধরে নিয়ে যায়। সম্রাট তাকে কি লিখছে জিজ্ঞাসা করলে উত্তরে সে বলে তার নাম চন্দ্রগুপ্ত, তার পিতার নাম মহাপদ্ম, তার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন দখল করে তাকে নির্বাসন দিয়েছে। গ্রিক সেনাপতির কাছ থেকে যুদ্ধবিদ্যার কৌশল শিখছিল যাতে সে নিজের রাজ্য পুনরুদ্ধার করতে পারে। এই উত্তর দিয়েছিল সে। আহ ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে আচ্ছা কোন সত্য সে উচ্চারণ করেছিল এটা হলো আমার ইচ্ছা হলো যে দেখে আসি বক্তার মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল তার পরিণতি বা কি হয়েছিল। বক্তার মনে হয়ে ইচ্ছে জেগেছিল তাকে দেখার যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। তার পরিণতিতে চন্দ্রগুপ্তের সঙ্গে সেকেন্দরের সাক্ষাৎ হয় এবং তার রাজ্য উদ্ধারের ভবিষ্যৎবাণী করেন এবং তাকে দিগ্বিজয়ের আশীর্বাদ করেন। এরপরে আছে চারের দাগ। নিচের উদ্ধৃত অংশগুলি প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো। চারের এক কি বলছে? এ সৌর্য পরাজয় করে আনন্দ আছে। উদ্ধৃতাংশটি চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। সেলুকাসের সঙ্গে ভারতবর্ষ ও ভারতবর্ষের মানুষ নিয়ে আলোচনা করার সময় এই কথাটি বলেন আহ সেকেন্দার। ঠিক আছে, এখানে এই কথাটি বলেন সেকেন্দার শাহ বা গ্রিক সম্রাট সেকেন্দার। তার উক্তিতে তিনি ভারতবর্ষের কোথাও দেখেন তালবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বা বটগাছ, মাতাল হাতি কোথাও ধীর গতিতে চলেছে, কোথাও খুব বড় সাপ অলসভাবে এঁকে বেঁকে শুয়ে আছে, কোথাও আবার বড় শিংওয়ালা হরিণ দেখা যায়। সবার উপরে এই দেশের মানুষ আহ সবার উপরে এই দেশের মানুষ 1 মিনিট। হুম, সুন্দর, ফর্সা, লম্বা, যাদের মুখ শিশুর মতো সরল কিন্তু দেহে বজ্রের মতো শক্তি, চোখে সূর্যের তেজ ও বুকে সাহস, এদের হারিয়েও আনন্দ আছে। 4-2 সম্রাট মহানুভব। সেলুকাস সেকেন্দার শাহকে বললেন উপরোক্ত বক্তব্যটি। উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত। সেকেন্দার শাহ দিগ্বিজয়ে বেরিয়ে অর্ধেক এশিয়া দখল করেছিলেন, কিন্তু তিনি বাধা পেলেন শতদ্রু নদী তীরে। আর্য কুলরবি মহারাজা পুরুকে তিনি যুদ্ধে পরাজিত করেন। পরাজিত পুরুকে বন্দী করে সেকেন্দার শাহর কাছে নিয়ে আসলে তিনি পুরুকে জিজ্ঞাসা করেন তিনি কেমন আচরণ প্রত্যাশা করেন। উত্তরে পুরু বলেন রাজার প্রতি রাজার আচরণ। এরপরে সেকেন্দার শাহ পুরুর রাজ্য ফিরিয়ে দেন। শুনে সেলুকাস তাকে মহানুভব বললে সম্রাট বলেন এরপরেও কি তার রাজ্য ফিরিয়ে না দেওয়া সম্ভব ছিল? 4-3 বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। উদ্ধৃত উক্তিটি চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া, যা দ্বিজেন্দ্রলাল রায় রচিত। গ্রিক সেনাপতি সেলুকাস সম্রাট সেকেন্দার শাহকে দিগ্বিজয়ের অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার কারণ জানতে চাইলে সম্রাট বলেন মেসিডন থেকে যত রাজ্য জনপদ পেরিয়ে পদতল পৃষ্ঠ করেছেন, ঝড়ের মতো গিয়ে শত্রু সৈন্যদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছেন। অর্ধেক এশিয়া তিনি দখল করেছেন। গ্রিক সৈন্যরা নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর। সেই সৈন্য এসে বাধা পেয়েছিল ভারতবর্ষের শতদ্রু নদীর তীরে। তারপরে 4-4 কি বলছে? আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। এখানে উক্ত বক্তব্যটি চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহের কাছে বিশ্বাসঘাতক বলে ধরে নিয়ে গিয়েছিল আন্টিগোনাস। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি উক্ত কথাটি বলেছেন। চন্দ্রগুপ্ত তালপাতাতে কিছু লিখছে দেখে গ্রিক সৈন্যাধ্যক্ষ তাকে সম্রাটের কাছে ধরে আনে। বিশ্বাসঘাতক মনে করে তার উত্তরে চন্দ্রগুপ্ত বলেন তার পিতা মহাপদ্ম রাজা ছিলেন এবং চন্দ্রগুপ্তের বৈমাত্র ভাই নন্দ রাজ্য দখল করে তাকে নির্বাসন দেয়। রাজ্য পুনরুদ্ধারের জন্য চন্দ্রগুপ্ত যুদ্ধ কৌশল শিখছিল গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে। 4-5 কি বলছে? যাও বীর, মুক্ত তুমি।
উক্ত বক্তব্যটি গ্রিক সম্রাট সেলুকাস বলেছেন চন্দ্রগুপ্তের উদ্দেশ্যে। চন্দ্রগুপ্তকে বিশ্বাসঘাতক বলে ধরে এনেছিল আন্টিগোনাস। তারপরে চন্দ্রগুপ্ত নিজের পরিচয় দিয়ে বলল সে প্রতিশোধ নিতে নিতে চায়, তাই যুদ্ধ কৌশল শিখছে গ্রিক সেনাপতির কাছ থেকে। সব শুনে সম্রাট তাকে মুক্ত করলেন। 5-এর দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এটি দীর্ঘ উত্তর, ঠিক আছে? 5-1 কি বলছে? নাট্যাংশটি অবলম্বনে ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। পাঠ্যাংশে আছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের পাঠ্যাংশে আছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের অংশ বা প্রথম অংশ, ঠিক আছে? নাটকটিতে চন্দ্রগুপ্ত বীরত্ব ও যুদ্ধবিদ্যার কৌশল এবং তার গুরু চাণক্যের বুদ্ধি দ্বারা নন্দকে হারিয়ে মৌর্য সাম্রাজ্য স্থাপনের ইতিহাস বর্ণনা করা আছে। এখানে গ্রিক সেনা শিবির এবং তার সিন্ধু নদী গ্রিক সেনা শিবির এবং তার সিন্ধু নদীর তীরে আছে। এর চরিত্রগুলি সব ঐতিহাসিক চরিত্র। গ্রিক সম্রাট সেকেন্দার, সেনাপতি সেলুকাসের কন্যা হেলেন, গ্রিক সেনাধ্যক্ষ আন্টিগোনাস, চন্দ্রগুপ্ত, মহাপদ্য ও নন্দ সবই ঐতিহাসিক চরিত্র উপস্থিত আছে। অনেক ঐতিহাসিক ঘটনারও বর্ণনা আছে, যেমন পুরুর সঙ্গে সেকেন্দারের যুদ্ধ, সেকেন্দারের ভারত আক্রমণ, চন্দ্রগুপ্তের নন্দের বিরুদ্ধে প্রতিশোধ প্রভৃতি। এরপরে 5-2 নাট্যাংশে সেকেন্দার ও সেলুকাসের পরিচয় দাও। সেকেন্দারের সংলাপে ভারত প্রকৃতির বৈচিত্র্য পূর্ণ রূপ কিভাবে ধরা দিয়েছে তা বিশ্লেষণ করো। সেকেন্দার ছিলেন গ্রিক সাম্রাজ্যের সম্রাট। আচ্ছা, সেকেন্দার ও সেলুকাসের পরিচয় দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটক অবলম্বনে সেকেন্দার ও সেলুকাসের পরিচয় আমরা পাই। সেকেন্দারের পরিচয়। সেকেন্দার ছিলেন গ্রিক সাম্রাজ্যের সম্রাট। তার রাজধানীর নাম ছিল মেসিডন। তিনি এক কীর্তি রেখে যেতে চান, তাই দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। তার অর্ধেক এশিয়া দখল করে বাধা পেয়েছিলেন শতদ্রু নদীর তীরে। সেলুকাসের পরিচয়। সেলুকাস ছিলেন গ্রিক সাম্রাজ্যের সেনাপতি। তিনি গ্রিক সামরিক বাহিনীর নেতৃত্ব দিতেন। চন্দ্রগুপ্ত তার কাছ থেকে সামরিক শিক্ষা নিচ্ছিলেন নিজের রাজ্য পুনরুদ্ধারের জন্য। এরপরে আছে 5-3 চমকিত হলাম। কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন, তার চমকিত হওয়ার কারণ কি? উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত। বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার শাহ। তিনি মহারাজা পুরু এর কথায় চমকিত হলেন। তার চমকিত হওয়ার কারণ হলো যুদ্ধে পরাজিত পুরুকে বন্দী করে সেকেন্দার শাহের কাছে নিয়ে আসলে সেকেন্দার শাহ তাকে জিজ্ঞাসা করলেন তিনি কেমন আচরণ প্রত্যাশা করেন। এর উত্তরে পুরু বললেন রাজার প্রতি রাজার আচরণ। সেকেন্দার শাহ অর্ধেক এশিয়া দখল করেছিলেন, বহু রাজ্য ও জনপদকে তিনি পায়ের তলায় গুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো রাজার এত সাহস ও বীরত্ব দেখেননি। পুরুর সাহস দেখে তিনি চমকিত হয়েছিলেন। 5-4 সম্রাট মহানুভব। বক্তা কে? সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায়। সম্রাট মহানুভব উক্তিটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশটির বক্তা হলেন গ্রিক সেনাপতি সেলুকাস। পুরু যখন যুদ্ধে হেরে যান, তাকে সেকেন্দারের কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি সেকেন্দারকে বলেন তিনি রাজার প্রতি রাজার আচরণ প্রত্যাশা করেন। এই কথা শুনে সেকেন্দার চমকে যান এবং তার সাহসে খুশি হন এবং তার রাজ্য ফিরিয়ে দেন। এই কথা শুনে সেলুকাস বললেন সম্রাট মহানুভব। 5-5 কি বলছে? ইতিহাসের নানা অনুষঙ্গ কিভাবে নাট্য কলেবরে বিধৃত করা হয়েছে, বিধৃত রয়েছে তা ঘটনা ধারা বিশ্লেষণ করে আলোচনা করো। আচ্ছা, ইতিহাসের অনুষঙ্গ নাট্য কলেবর মানে শরীরে, মানে নাটক হিসাবে বিধৃত রয়েছে মানে বিবৃত করা হয়েছে, ঠিক আছে? ইতিহাসের নানা অনুষঙ্গ। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত একটি ঐতিহাসিক নাটক। এর চরিত্রগুলিও ঐতিহাসিক। এখানে উপস্থিত চরিত্রগুলি সেকেন্দার শাহ, সেলুকাস, হেলেন, অ্যান্টিগোনাস, পুরু, চন্দ্রগুপ্ত, মহাপদ্য, নন্দ সবই ঐতিহাসিক। ইতিহাসে এসব চরিত্রগুলি উপস্থিত ছিল। অনেক ঐতিহাসিক ঘটনারও উল্লেখ আছে, যেমন পুরুর সঙ্গে সেকেন্দারের যুদ্ধ, চন্দ্রগুপ্তর তাদের সঙ্গে সাক্ষাৎ। নাটকটিতে এইসব অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। 5-6 গুপ্তচর। কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে? সে কি প্রকৃতই গুপ্তচর? উদ্ধৃত শব্দটি চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে। না, সে প্রকৃত গুপ্তচর ছিল না। চন্দ্রগুপ্তের পিতা ছিলেন মহাপদ্য। চন্দ্রগুপ্তের বৈমাত্র ভাই নন্দ রাজ্য দখল করে চন্দ্রগুপ্তকে নির্বাসন দেন। চন্দ্রগুপ্ত প্রতিশোধ নেওয়ার জন্য ও হৃত রাজ্য পুনরুদ্ধারের জন্য গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে সামরিক শিক্ষা নিচ্ছিল।
5-7 সেকেন্দার এবার সেলুকাসের প্রতি চাহিলেন। তার এই ক্ষণেক দৃষ্টিপাতের কারণ কি? ক্ষণেক দৃষ্টিপাতের কারণ কি? উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত। এই ক্ষণিকের দৃষ্টিপাতের কারণ হলো চন্দ্রগুপ্তকে সম্রাট সেকেন্দার যখন কি লিখছেন তা সত্য বলবার আদেশ করেন, তার উত্তরে চন্দ্রগুপ্ত বলেন, ভারতবাসী এখনো মিথ্যা কথা বলতে শেখে নাই। তার এইরূপ দৃঢ় উত্তরে তিনি অভিভূত হয়েছিলেন, তাই চেয়েছিলেন। তার এইরূপ দৃঢ় উত্তরে তিনি অভিভূত হয়েছিলেন। তিনি ঠিক আছে, তাই তিনি চেয়েছিলেন। 5-8 কি বলছে? চন্দ্রগুপ্ত সেলুকাসের কিরূপ সম্বন্ধের পরিচয় নাট্যাংশে মেলে। চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ্যে সম্বন্ধ। গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে সামরিক বিদ্যা শিক্ষা গ্রহণ করেছিল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের পিতা ছিলেন মহাপদ্ম। তার বৈমাত্র ভাই নন্দ রাজ্য দখল করে চন্দ্রগুপ্তকে নির্বাসন দেয়। সেই রাজ্য পুনরুদ্ধার করার জন্য যুদ্ধবিদ্যার কৌশল শেখা অত্যাবশ্যক। গ্রিক সম্রাট সেকেন্দার বিশ্বজয়ে বেরিয়ে অর্ধেক এশিয়া জয় করেছিলেন, তাই তার সেনাবাহিনীর নেতৃত্বকারী সেনাপতি সেলুকাস অনেক কৌশল জানতেন। তাই তার সঙ্গে সৈন্যবাহিনী নিয়ে আলোচনা করে সেই কৌশল শেখার চেষ্টা করেছিলেন চন্দ্রগুপ্ত। ঠিক আছে, 5-9 কি বলছে? তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। কার উক্তি? সে কি লিখে নিচ্ছিল, তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কি ছিল, তাই এই পত্রে লিখে দিচ্ছিলাম। উদ্ধৃতাংশটি চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত। বক্তা হলেন চন্দ্রগুপ্ত। সে গ্রিক সামরিক বাহিনীর যুদ্ধ কৌশলের বর্ণনা লিখে নিচ্ছিল। কিছুদিন পর গ্রিক সৈন্য ফিরে যাবে নিজের দেশে। সেলুকাসের কাছ থেকে তার কিছু শিক্ষা আর কিছু শিক্ষা সে পাবে না চন্দ্রগুপ্ত। এতদিন ধরে যা কিছু শিখেছিল, বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম, আচ্ছা শিখেছিল, দুবার হয়ে গেছে, তা ভুলে না যান তাই লিখে নিচ্ছিলেন। ঠিক আছে, নিচ্ছিলেন। 5-10 আন্টিগোনাস নাটকের এই দৃশ্যে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে। তোমার কি সেলুকাসকে সত্যিই বিশ্বাসঘাতক বলে মনে হয়? যুক্তি সহ আলোচনা করো। আন্টিগোনাস নাটকের এই দৃশ্যে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে। আমার সেলুকাসকে সত্যি বিশ্বাসঘাতক বলে মনে হয় না। গ্রিক সামরিক বাহিনীর সেনাপতি ছিলেন সেলুকাস। সম্রাট সেকেন্দারের দিগ্বিজয়ে অনেকখানি অবদান রয়েছে তার। অর্ধেক এশিয়ার বহু রাজ্য ও জনপদ ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে সেনাপতির যুদ্ধবিদ্যার কৌশলে। সিন্ধু নদীর তীরে তাঁবুতে থাকার সময় চন্দ্রগুপ্তকে বালক ভেবে তিনি তার সামরিক বাহিনী ও যুদ্ধবিদ্যার কৌশল নিয়ে গল্প করছিলেন। সম্রাটকে ছলনা করা তার অভিপ্রায় ছিল না। 5-11 নিরস্ত হও। কে এই নির্দেশ দিয়েছিলেন? কোন পরিস্থিতিতে তিনি এমন নির্দেশ দানে বাধ্য হলেন? দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকে নিরস্ত হওয়ার নির্দেশ দিয়েছিলেন সেকেন্দার। গ্রিক সৈন্যাধ্যক্ষ আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে ধরে আনে গুপ্তচর হিসাবে। যেহেতু চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাসের সখ্যতা জন্মেছিল, তাই সেলুকাসকে আন্টিগোনাস বিশ্বাসঘাতক বলেন। এই শুনে সেলুকাস নিজের তরবারি বাহির করলেন এবং আন্টিগোনাসের সঙ্গে যুদ্ধে অবতরণ করলেন। চন্দ্রগুপ্ত বাধা দিলে আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে আক্রমণ করেন। এই দেখে সেকেন্দার নিরস্ত হওয়ার আদেশ দিলেন। 5-12 আন্টিগোনাস লজ্জায় শির অবনত করিলেন। এ তার এহেন লজ্জিত হওয়ার কারণ কি? আন্টিগোনাস লজ্জায় শির অবনত হওয়ার কারণ হলো তার তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে মাটিতে পড়ে গিয়েছিল এবং সেকেন্দার শাহ তাকে অবরত হতে বলেন। সম্রাটের কাছে তার সেনাপতির দিকে তরবারির তোলা এবং একটি অতি সাধারণ যুবক যাকে সে গুপ্তচর বলে ধরে এনেছে তার কাছে সে হেরে গিয়েছিল। 5-14 চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দারের
কিরূপ মনোভাবের পরিচয় নাট্যাংশে ফুটে উঠেছে তা উভয়ের সংলাপের আলোকে বিশ্লেষণ করো। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকে গ্রিক সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। এক সন্ধ্যায় সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে সেনাপতি সেলুকাসের সঙ্গে বার্তালাপ থেকে জানা যায় তিনি রাজ্যজয়ের অভিলাষে আসেননি, তিনি দিগ্বিজয় করে জগতে একটি কীর্তি রেখে যেতে চান। এই দেশের প্রাকৃতিক দৃশ্য তার মনকে প্রভাবিত করেছে। সৈন্য সংখ্যা কম হওয়ায় তিনি ফিরে যেতে চান। এতে তার উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তিনি সেলুকাস, আন্টিগোনাস ও চন্দ্রগুপ্তের মধ্যে তৈরি হওয়া কঠিন পরিস্থিতি খুব সহজেই সামলে নেন। চন্দ্রগুপ্তের পরিচয় পেয়ে তাকে মুক্তি দেন ও আশীর্বাদ করেন। এতে তার মনের উদার দিকটির পরিচয় পাওয়া যায়। এরপরে সরি, আমরা এই 5-13 সেকেন্ডারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয়ের বর্ণনা করলাম। এরপরে তাদের কিরূপ মনোভাব পাওয়া যায় সেটা বলছি। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকে সেকেন্দর ও চন্দ্রগুপ্তের বার্তালাপ থেকে আমরা চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দরের মনোভাব জানতে পারি। থেকে চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দরের মনোভাব বার্তালাপে বা বার্তালাপে, ঠিক আছে, বার্তালাপে চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দরের মনোভাব প্রকাশ পায়। আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে গুপ্তচর হিসাবে ধরে আনলে তিনি চন্দ্রগুপ্তের কাছে সত্য কথা জানতে চান। তার উত্তরে চন্দ্রগুপ্তের দৃঢ়তা প্রকাশ পায় ও নিজেকে রাজপুত্র বলে পরিচয় দেয় এবং এও জানায় যে সে নিজের রাজ্য পুনরুদ্ধার করতে চায়। এই সব জানার পরে তিনি চন্দ্রগুপ্তকে মুক্তি দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন। এর থেকে বোঝা যায় যে তিনি চন্দ্রগুপ্তকে পছন্দ করেছেন এবং তার প্রতি স্নেহ দৃষ্টি নিক্ষেপ করেছেন। ঠিক আছে। শব্দার্থ শিবির হচ্ছে সেনানিবাস বা ছাউনি, সেনা ছাউনি। প্রাবৃটে মানে বর্ষাকালে, জঙ্গল পর্বতসম মানে গতিশীল পর্বতের মতো, জঙ্গম পর্বতসম, সরি। মদামত্ত মাতঙ্গ হচ্ছে উন্মত্ত হাতি। মহাশৃঙ্গ কুরঙ্গম হচ্ছে বড় সিংওয়ালা হরিণ। শকট হচ্ছে যান বা গাড়ি। বইমাত্র হচ্ছে বিমাতার সন্তান, মানে সৎ মায়ের ছেলে। ছয়ের দাগ কি বলছে? নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। এখানে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, এটা নির্বাক হবে। বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে, উচ্ছ্বাসে আর উদ্দাম। সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল রাজার প্রতি রাজার আচরণ, নির্ভীক আর নিষ্কম্প। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, দিগ্বিজয়ে। তুমি হৃতরাজ্য উদ্ধার করবে, উদ্ধার। নির্বাক নিহ যোগ বাক, উচ্ছ্বাস উৎযুক্ত শ্বাস, উদ্দাম উৎযুক্ত দাম, নিষ্কম্প নিযুক্ত কম্প, নির্ভীক নিযুক্ত ভিক, দিগ্বিজয় দিকযুক্ত বিজয়, উদ্ধার উৎযুক্ত হার। এরপরে আছে 7-এর দাগ, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। আচ্ছা, তোমাদের বইতে সমাস এবং এই বাক্যের মানে যে জটিল যৌগিক বাক্য, নঙর্থক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিবৃতিমূলক বাক্য, এই সবগুলি আছে, ঠিক আছে, তোমাদের ভাষা চর্চা বইতে। তো যখন ভাষা চর্চা বই পড়াবো এগুলি আমি একদম বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখন শুধু প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিয়েছি, তোমরা এর প্রশ্নের উত্তরগুলো করো। আমরা ভাষা চর্চা বইতে এগুলি পড়বো, নাহলে অনেক বেশি সময় হয়ে যাবে এখানে এগুলি বোঝানোর জন্য। আর একটি ক্লাস দরকার ছিল, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে প্রশ্নের উত্তর বলছি, তাই এখানে শুধু প্রশ্নের উত্তরগুলোই বলে দিচ্ছি। আর আমি পরে ভিডিওটি বানাবো, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে, যাতে তোমরা খুঁজে পাও এই ভিডিওগুলো। বেশ বাক্য সহ সমাসের আবার এখানে আছে কারক বিভক্তির, ক্রিয়ার কালের, এগুলি তোমরা ক্লাস 7-এ এখানে দেখতে, কারক বিভক্তি এখানে নেই, 7-এ আছে। ক্রিয়ার কাল এখানে আছে, ঠিক আছে। যেমন সন্ধিবদ্ধ পদ তোমরা 5-6-এ পড়েছো, মানে 5-এ পড়েছো তোমরা। স্বরসন্ধি, মেজর সন্ধি, বিসর্গ সন্ধি এখানে 6 ক্লাসে পড়েছো, ঠিক আছে। আমি শুধু এগুলো করে দিচ্ছি। দৈত্য সৈন্য, দৈত্যদের সৈন্য, তৎপুরুষ সমাস। নদ নদী, নদ ও নদী, দ্বন্দ্ব সমাস। স্নেহ ছায়া, স্নেহ রূপ ছায়া, কর্মধারয় সমাস। অসম্পূর্ণ, নয় সম্পূর্ণ যা, তৎপুরুষ সমাস। বিজয় বার্তা, বিজয়ের বার্তা, তৎপুরুষ সমাস। অভ্রভেদী, অভ্রকে ভেদ করে যে, তৎপুরুষ সমাস। এরপরে 8-এর দাগ, ক্রিয়ার কাল নির্দেশ করো। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা।
ঘটমান বর্তমান। এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। ঘটমান বর্তমান। চমকিত হলাম। সাধারণ অতীত। আমার শিবিরে তুমি গুপ্তচর হয়ে প্রবেশ করেছ। পুরাঘটিত বর্তমান। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। বর্তমান অনুজ্ঞা। ৯ দাগ কি বলছে? নিচের এই রেখাঙ্কিত শব্দগুলির কারক বিভক্তি নির্দেশ করতে হবে। কি বিচিত্র এই দেশ। দেশ হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। অপাদান কারকে এ বিভক্তি। মদমত্ত মাতঙ্গ জং জঙ্গম জঙ্গম পর্বত সম হবে। জঙ্গম পর্বত সম, সরি, জঙ্গম পর্বত সম মন্থর গতিতে চলেছে। কর্তৃকারকে শূন্য বিভক্তি। বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতিরে। অধিকরণ কারকে এ বিভক্তি। আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। অধিকরণ কারকে এ বিভক্তি। এরপরে আছে ১০-এর দাগ। ১০-এর দাগ বলছে নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করো। স্থিরভাবে, নিষ্কম্প স্বরে, বিজয় বাহিনী, চন্দ্রগুপ্ত, আর্য, কুল, রবি। স্থির, ভা, বে। স্থির, এটা হচ্ছে রুদ্ধদল, ভা মুক্তদল, বে মুক্তদল। নিস, কম, প, স, রে। নিস হচ্ছে রুদ্ধদল, কম হচ্ছে রুদ্ধদল, প হচ্ছে মুক্তদল, স হচ্ছে মুক্তদল, রে হচ্ছে মুক্তদল। বি, জয়, বাহিনী। জয়টা শুধু রুদ্ধদল, বাকিগুলো সব মুক্তদল। চন্দ্র গুপ্ত, এটা চন আর গুপ এগুলো হচ্ছে রুদ্ধদল, আর দ্র আর ত এটা হচ্ছে মুক্তদল। আর্য কুল রবি। আর্য কুল রবি। তাহলে এখানে সবগুলোই মুক্তদল, আর যেটা আছে এটা রুদ্ধদল। প্রথমেরটা রুদ্ধদল, বাকিগুলো মুক্তদল। এরপরে আছে ১১ দাগ। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। বাক্যের পরিবর্তন তোমাদের ভাষা চর্চা বইতে আছে। নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। সেকেন্দার ও সেলুকাস নদতটে শিবির সম্মুখে দাঁড়িয়েছিলেন, সরি, দাঁড়িয়েছিলেন, আর তারা অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। পরোক্ষ উক্তি। বক্তা শ্রোতাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করেন। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই না, সূচক বাক্যে। জগতে একটা কীর্তি না রেখে যেতে চাই না। তারপরে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম, সরল বাক্যে। আমার শেখা বিষয়গুলি এই পত্রে লিখে নিচ্ছিলাম। তোমার অপরাধ তত নয়, হ্যাঁ সূচক বাক্যে। তোমার অপরাধ সামান্য। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। নিম্নরেখ শব্দের বিশেষ্য রূপ ব্যবহার করে বাক্যটি লেখো। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্রের ছাত্র হিসাবে তার কাছে উপস্থিতিতে তিনি ত্রস্ত। কি বিচিত্র এই দেশ। নির্দেশক বাক্যে। এই দেশ খুবই বিচিত্র। সত্য সম্রাট, না সূচক বাক্যে। মিথ্যা নয় সম্রাট। এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? বক্তা প্রশ্ন করলেন যে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণ কি? ১০-এর দাগ কি বলছে? ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই, হ্যাঁ সূচক বাক্যে। ভারতবাসী এখনো পর্যন্ত শুধু সত্য কথা বলতেই শিখেছে। আমি এরূপ বুঝি নাই, হ্যাঁ সূচক বাক্যে। আমি অন্যরূপ বুঝিয়াছি। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। নিম্ন রেখাঙ্কিত শব্দের বিশেষ্য রূপ ব্যবহার করো। সেকেন্দার সাহার কাপুরুষত্ব এত, তাহা ভাবি নাই। সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। যৌগিক বাক্যে লিখতে হবে। সম্রাট আগে আমায় বধ করবেন এবং তারপর বন্দি করবেন। ১৪ দাগ কি বলছে? আমি পরীক্ষা করছিলাম মাত্র। জটিল বাক্যে। আমি যা করছিলাম তা ছিল পরীক্ষা। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, না সূচক বাক্যে। তুমি তোমার রাজ্যে ফিরে যেতে ভয় করো না। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল এখানেই সমস্ত প্রশ্নের সমাপ্তি। এরপরে আসছে বনভোজনের ব্যাপার। বনভোজনের ব্যাপার আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি দিতে একটু দেরি হলো কারণ অনেকগুলি বড় প্রশ্ন ছিল এবং সেগুলি লিখতে আমার একটু সময় লেগেছিল। ঠিক আছে,
তোমাদের অপেক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা এগুলো লিখে নিতে পারো এবং পরের পার্টটি যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।